একদিকে ভারত, আরেকদিকে চীন, দুটোই বিশাল দেশ, প্রতিবেশী। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই দুই দেশের ১৫ বছর বয়সী ছেলেমেয়েরা যখন সায়েন্স ক্লাসে বসে তারা আসলে কি পড়ে? তাদের বইয়ের পাতায় পাতায় পার্থক্যটা ঠিক কোথায়? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে ডুব দেব, দেখব কে কোথায় দাঁড়িয়ে আছে। শুরুতে একটা তথ্য দিই, যেটা শুনলে হয়তো একটু ধাক্কা লাগতে পারে। ২০০৯ সাল একটা আন্তর্জাতিক বিজ্ঞান পরীক্ষা হয়, নাম পিসা। সেখানে চীন একেবারে প্রথম, ফার্স্ট, আর ভারতের র্যাঙ্ক ছিল ৭৪টা দেশের মধ্যে ৭৩। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেকেন্ড লাস্ট। এখন প্রশ্নটা হলো, এটা তো ২০০৯ সালের কথা, এতগুলো বছর পেরিয়ে গেল, এখন পরিস্থিতিটা ঠিক কী? তো এই পুরো ছবিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ভাগে এগোব। প্রথমে দেখব সেই ২০০৯ সালের শৌকিং দেওয়া বাস্তবতাকে। তারপর জানব দুই দেশের শিক্ষা ব্যবস্থার মূল দর্শনটা কী। এরপরে আমরা সরাসরি তাদের সায়েন্সের বই খুলে দেখব তাদের সমস্যাগুলো কোথায় একই রকম, আর সবশেষে দেখব সামনে এগোনোর পথটাই বাকি। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। ২০০৯ সালের পিসা টেস্ট, যার পুরো নাম প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, সেটা ভারতের জন্য ছিল একটা বিরাট আয়নার মতো। আর এই তুলনাটা যাতে আরও সহজে বোঝা যায়, সেজন্য আমরা দুটো কাল্পনিক চরিত্রকে নিয়ে আসছি। ধরুন দিল্লির রিয়া আর সাংহাইয়ের ওয়ে, দুজনেরই বয়স ১৫। তবে রিয়া আর ওয়ের বইয়ের ভেতরে ঢোকার আগে একটা খুব জরুরি জিনিস বুঝতে হবে। সেটা হলো এই দুটো দেশের এডুকেশন সিস্টেমটা চলে কিভাবে, কারণ আসল ফারাকটা কিন্তু শুরু হয় ঠিক এখানেই দেখুন, মূল পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো। ভারতের সিস্টেমটা হলো ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত, মানে সেন্ট্রাল বোর্ডের পাশাপাশি রাজ্যগুলোও নিজেদের সিলেবাস বানাতে পারে। যেমন ধরুন সিবিএসসি আছে, আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডও আছে। এর একটা সুবিধা হলো এক রাজ্য ভালো কিছু করলে অন্যরাও শিখতে পারে, কিন্তু সমস্যা হলো সারা দেশে শিক্ষার মানে একটা মিল থাকে না। আর অন্যদিকে চীন, ওদের সিস্টেমটা পুরোপুরি সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত, মানে পিপলস এডুকেশন প্রেস যা ঠিক করে দেবে, গোটা দেশের সবাই সেটাই পড়বে। এতে সবার জন্য একটা স্ট্যান্ডার্ড তো থাকে, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিলে তার ফল ভোগতে হয় দেশের সব ছাত্রছাত্রীকে। তো সিস্টেম তো বোঝা গেল, এবার চলুন আসল জায়গায় আসি। রিয়া আর ওয়েয়ের সায়েন্স বইতে ঠিক কী লেখা আছে? তবে সেই তুলনার আগে ভারতের সিলেবাসে রিসেন্টলি যে একটা বিরাট পরিবর্তন আনা হয়েছে, সেটা জেনে নেওয়াটা কিন্তু খুব দরকার। বলা হলো, কোভিডের পর ছাত্রছাত্রীদের ওপর থেকে চাপ কমাতে হবে, আর এই চাপ কমানোর নামে, যাকে বলা হচ্ছে র্যাশনালাইজেশন, ক্লাস 10-এর বই থেকে বেশ কিছু জরুরি চ্যাপ্টারই বাদ দিয়ে দেওয়া হলো। যেমন বায়োলজি থেকে থিওরি অফ ইভলিউশন, কেমিস্ট্রি থেকে পিরিয়ডিক টেবল, মানে বিজ্ঞানের একেবারে গোড়ার কথা। কারণ হিসেবে স্ট্রেস কমানোর কথা বলা হলেও এই বদলগুলো কিন্তু এখনও চলছে। এবার পার্থক্যটা দেখুন। বায়োলজিতে রিয়া এখন হেরিডিটি বা বংশগতি পড়ছে, কিন্তু ইভলিউশন বা বিবর্তনবাদ পড়ছে না। আর চীনের সেই বংশগতির পাশাপাশি জীবনের বায়োকেমিস্ট্রি, কোষের গঠন, এসব অনেক গভীরে গিয়ে পড়ছে। ভাবুন তো একবার, ইভলিউশন ছাড়া বায়োলজি পড়াটা অনেকটা ভিত্তি ছাড়াই বাড়ি বানানোর মতো। জীবনের সবকিছুকে এক সুতোয় বাঁধার যে তত্ত্ব, সেটাই রিয়ার সিলেবাস থেকে গায়েব। কেমিস্ট্রির অবস্থা তো আরও সাংঘাতিক। রিয়ার বই থেকে পিরিয়ডিক টেবিলটাই সরিয়ে দেওয়া হয়েছে, যেটা ছাড়া কেমিস্ট্রি ভাবাই যায় না। আর অন্যদিকে ওয়ে ১৫৫টা আলাদা অ্যাটমিক স্ট্রাকচার, তাদের বন্ড অ্যাঙ্গেল, এইসব খুঁটিনাটি শিখছে। শুধু তাই নয়, চীনের সিলেবাসটা একটা বিশেষ ফ্রেমওয়ার্ক ফলো করে, যার নাম সিটিএস, মানে কেমিস্ট্রি, টেকনোলজি আর সোসাইটি। এর মানে হলো তারা যা পড়ছে সেটা বাস্তবে, ইন্ডাস্ট্রিতে বা পরিবেশে কিভাবে কাজে লাগে সেটাও শিখছে। ফিজিক্সেও একই গল্প। ক্লাস 10-এ রিয়া যখন স্কেলার কোয়ান্টিটি শিখছে, তখন ওয়েভ ভেক্টর ডিকম্পোজিশন নিয়ে অঙ্ক কষছে, মানে একটা ফোর্স কোন দিকে কতটা কাজ করছে সেই জটিল বিশ্লেষণগুলোও সে করে ফেলছে। ভারতে এই জিনিসটা শেখানো হয় ক্লাস 11-এ। এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যায়, চীনের ছাত্রছাত্রীদের ম্যাথস, বিশেষ করে ট্রিগোনোমেট্রির বেস অনেক ছোটবেলা থেকেই মজবুত করে দেওয়া হয়। এতক্ষণ ধরে চীনের সিস্টেমের এত ভালো ভালো দিক শোনার পর মনে হতেই পারে যে ওদের সিস্টেমটা হয়তো একদম নিখুঁত, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়।
এবার চলুন মুদ্রার অপর পিঠটাও একটু দেখি পর্দার আড়ালে কি কি সমস্যা লুকিয়ে আছে। তো প্রশ্নটা হলো, চীনের সিস্টেম কি তাহলে পারফেক্ট? এত ভালো রেজাল্টের পরেও কি কোনো খামতি নেই? উত্তরটা হলো অবশ্যই আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই খামতিগুলোর কথা কিন্তু কোনো বাইরের দেশের গবেষক বলছেন না, বলছেন খোদ চীনের গবেষকরাই। চীনে একটা কথা খুব চলে, যার অঙ্ক আর বিজ্ঞানে দখল আছে তার কোনো চিন্তা নেই। এই কথাটা থেকেই ওদের মানসিকতাটা অনেকটা বোঝা যায়। ওদের পুরো সিস্টেমটাই খুব বেশি অ্যাপ্লিকেশন বেসড, মানে যা শিখছো সেটা বাস্তবে কাজে লাগাতে পারছো কিনা সেটাই আসল। কিন্তু এর একটা উল্টো দিকও আছে। অনেক সময় এই প্রয়োগের ওপর বেশি জোর দিতে গিয়ে মৌলিক বিজ্ঞান বা ক্রিয়েটিভ চিন্তাভাবনার জায়গাটা কমে যায়। আর ঠিক এই জায়গাতেই ভারত আর চীন যেন একেবারে একই লাইনে এসে দাঁড়ায়। দুটো দেশেই আছে ভয়ঙ্কর কঠিন এন্ট্রেন্স পরীক্ষা। আমাদের এখানে জেইই, ওদের ওখানে গাও খাও। আর এই পরীক্ষার চাপ এতটাই বেশি যে ছাত্রছাত্রীদের ক্রিয়েটিভিটি প্রায় নষ্ট হয়ে যায়, তারা মুখস্থ করার দিকে ঝুঁকে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ যে শিক্ষকরা ক্লাসে নতুন কিছু শেখাতে চাইলেও অনেক বাবা মা বলেন ওসব ছেড়ে শুধু পরীক্ষার পড়া পড়ান। এর সাথে শহর আর গ্রামের শিক্ষার মানের বিরাট ফারাক তো আছেই। এই সমস্যাটা দুটো দেশকে ভোগাচ্ছে। তাহলে এত সব আলোচনার পর প্রশ্নটা হলো, এগোনোর পথটা কি? এই যে তুলনাটা আমরা দেখলাম, এখান থেকে আমরা কি শিখতে পারি? বিশেষ করে ভারতের জন্য উন্নতির রাস্তাটা কোথায়? দেখুন, কিছু সমস্যা থাকলেও ভারতের কিন্তু নিজের কিছু কাংজম বা স্ট্রেংথও আছে। এক, আমাদের ডিসেন্ট্রালাইজড সিস্টেমটা রাজ্যগুলোকে নতুন কিছু করার স্বাধীনতা দেয়। দুই, ইংরেজি ভাষায় আমাদের ছাত্রছাত্রীরা অনেক বেশি সড়গড়, যা তাদের জন্য বিশ্বের জ্ঞান ভাণ্ডারের দরজা খুলে দেয়। আর ৩ নম্বর হলো আমাদের বইয়ের ভাষা। চীনের বইগুলো অনেকটা টেকনিক্যাল ম্যানুয়ালের মতো, কিন্তু আমাদের বইয়ের ভাষা অনেক সহজ, গল্পের ছলে লেখা, যা পড়াটাকে অনেক বেশি ইন্টারেস্টিং করে তোলে। আচ্ছা, মনে একটা প্রশ্ন আসছে না? সেই যে ২০০৯ সালের পিসা পরীক্ষার কথা বললাম, তারপর কি হলো? এখন ভারতের র্যাঙ্ক কত? সত্যি কথা বলতে কি, এর উত্তরটা আমরা কেউই জানি না। কারণ ২০০৯ সালের সেই খারাপ রেজাল্টের পর ভারত আর কোনোদিন ওই পরীক্ষায় অংশই নেয়নি। তখন একটা যুক্তি দেওয়া হয়েছিল যে পরীক্ষার প্রশ্নগুলো নাকি ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য ঠিকঠাক ছিল না। কিন্তু সেকেন্ড লাস্ট হওয়ার পেছনে এটা কোনো যুক্তি হতে পারে না। আসল কথাটা খুব সহজ। ডেটা লুকিয়ে বা বাস্তবতার থেকে মুখ ফিরিয়ে থাকলে কখনো উন্নতি হয় না। নিজেকে উন্নত করতে হলে আগে কোথায় দাঁড়িয়ে আছি সেই সত্যিটা মেনে নেওয়ার সাহস রাখতে হয়। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, যদি আপনি আন্তর্জাতিক মাপকাঠিতে নিজেকে মাপতেই না চান, তাহলে বুঝবেন কি করে যে আপনি আদৌ এগোচ্ছেন? শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য শুধু টাকা ঢাললেই হয় না, তার সাথে দরকার হয় দায়বদ্ধতা আর নিজের মূল্যায়ন করার সৎসাহস। ভাবার বিষয়, তাই না?